মতবিনিময় সভার সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই বড় খোঁজাবাড়ি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, শ্রেণীভেদে আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল রাত 12টা 1 মিনিটে শেষ হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। 10 তারিখ সকাল 7টায় শেষ হবে। তার মানে আগামীকালটাই হলো আমরা সময় পাচ্ছি প্রচারণার জন্য। আগামীকাল থেকে শেষ হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভাইরা আমার, আর 3 দিন পরে নির্বাচনটা এবার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? কেন গুরুত্বপূর্ণ জানেন? এই যে একটু আগে আমার ভাই একজন বললেন যে ঠাকুরগাঁর যে বিএনপি দলীয় যিনি প্রার্থী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের জনতা ব্যাংকের 22 কোটি টাকা সুপারিশে মওকুফ করে দিয়েছে। এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? টাকাটা কাদের ভাই? জনগণের টাকা, তাই না? জনগণের টাকা ব্যাংক মওকুফ করবে, তাও আরেকজন সুপারিশে এই সময়। শুধু তাই নয়, এবার বিএনপি দলের যারা প্রার্থীরা আছেন তার মধ্যে 13 জন প্রার্থীর এবার ঋণ খেলাপির টাকার পরিমাণটা হলো 5,887 কোটি টাকা। ব্যাংকগুলোকে ফতুর করে দিচ্ছে, ব্যাংকগুলোকে টাকা শূন্য করে দেবে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি ব্যাংকগুলো থেকে এইভাবে টাকা নিয়ে ফেরত না দেয়, ক্ষমতায় গেলে কি এই টাকা আর ফেরত দেবে ভাই? না। এসালামের মতো করে ব্যাংক থেকে বেনামে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংকগুলো থেকে দেধারসে টাকা নেবে আর বিদেশের বাড়িতে তারা বেগম পাড়া বানাবে, তাই না? ব্যবসায়ীরা কত কষ্ট করে মানে টাকা করে, ব্যবসা খাতে কত কষ্ট করে ইনভেস্ট করে, ব্যাংকে টাকা জমা রাখে, লেনদেন করে, সেই টাকা যদি তারা লুটপাট করে খেয়ে ফেলে, সেই টাকা যদি তারা ডাকাতি করে, তাহলে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না? ক্ষমা করবে না। সুতরাং যারা ঋণ খেলাপি হয়, যারা ব্যাংকের টাকা পাওয়ার খাটিয়ে মওকুফ করে নেয়, যারা এইভাবে মানুষের টাকা আত্মসাৎ করতে পারে, তাদেরকে যদি আমরা বিজয়ী করি, তাদেরকে যদি আমরা ভোট দিই, তাহলে দেশের জন্য সুখ শান্তি আসবে না? আসবে না। সুতরাং ব্যবসায়ী ভাইরা সবচেয়ে ভালো বুঝেন এটা, কারণ আপনারা এটার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেন। আপনারা বুঝেন যে এটার কি কষ্ট, এটার কি জ্বালা। সুতরাং ব্যবসায়ী ভাইরা সঠিক সিদ্ধান্তটা এবার নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের যেটা বলতে চাই সেটি হলো, এখানে সনাতন ধর্মের অনেক আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন। দেখুন, 5ই আগস্টের পরে যদি আপনাদেরকে বলি, আমি এটা দুঃসময় গেছে বাংলাদেশের জন্য। 5ই আগস্টের পরে বিশেষ করে সনাতন ধর্মের ভাই এবং একটা দলের উপরে তো অনেক জুলুম নির্যাতন হয়েছে, তাই না? আমি সনাতন ধর্মের অনেক ভাই বোনদের বাসায় গিয়েছি। আসলে আমি যেটা মনে করি জানেন, যারা দোষী, যারা অপরাধী, তাদের শাস্তি হোক, কিন্তু নিরপরাধ মানুষ, ভাই আমি একজন ভোটার হয়ে যদি আমার উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আমার জমি জমা যদি দখল করা হয়, আমার বাড়ি থেকে যদি লুটপাট করা হয়, আমার দোকানপাট যদি লুটপাট করা হয়, আমার উপরে যদি প্রতি মুহূর্তে হুমকি ধমকি দিয়ে আমার কাছে চাঁদাবাজি করা হয়, তাহলে এটা কি স্বাধীনতা? না। সম্মানিত ভাইরা, এই যে 5ই আগস্টের পরে একটা দল এই যে কাজগুলো করলো, চাঁদাবাজিতে পুরো ঠাকুরগাঁর মানুষগুলোকে অতিষ্ঠ করে তুললো। আমি যখন ব্যবসায়ীদের কাছে যখন গণসংযোগ করি ঠাকুরগাঁর চৌরাস্তায়,
চৌরাস্তা, বাস স্ট্যান্ড, মানে ঠাকুর সদরে যত ব্যবসা আছে সব ব্যবসা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, তাদের সাথে সাক্ষাৎ করেছি, কথা বলার চেষ্টা করেছি। সবাই শুধু যাওয়া মাত্রই বলে, ভাই আপনি শুধু ঠিকঠাক থাকেন, এবার পরিবর্তন আনতে হবে, এবার পরিবর্তন আনতে হবে, আমার বাড়িতে এতগুলো ভোট, সব ভোট আপনি পাবেন, খালি দাঁড়ায় থাকেন শক্ত করে। তখন আমি মাঝে মাঝে চিন্তা করি, কি ব্যাপার, যদি 100 জন ব্যবসায়ীর সাথে কথা বলিস, 70 থেকে 80 জন ব্যবসায়ী স্বতঃস্ফূর্ত ভাবে আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করছে এবং আমার কানে কানে বলছে আমরা এবার আপনাকে ভোট দেব। 10% বা 20% লোক হয়তো চুপচাপ থাকে বা একটু নীরব থাকার চেষ্টা করে। তখন আমি জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, কেন ব্যবসায়ীদের এই অবস্থাটা, এতটাই ব্যবসায়ীরা কেন ক্ষিপ্ত হয়ে গেল তাদের প্রতি, যে বলতেছে না যে আমরা ধানের শীষে ভোট দেবো, অথবা তাদেরকে কি করবো, সব দাঁড়িপাল্লা থেকে আসছে কেন? তখন এই ভাইদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, আসলে নীরবে চাঁদাবাজির শিকার হয়েছে, নীরবে চাঁদাবাজি। শুধু অন্য দল নয়, নিজেদের দলের ব্যবসায়ীরা পর্যন্ত তাদের কাছ থেকে নিস্তার পাচ্ছে না। গত কয়েকদিন আগে একটা ইউনিয়নে গেলাম, বিএনপির একজন, ওই ইউনিয়নের একজন নেতা, তিনি খুব গোপনে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, আমার সাথে কথা বলছে। এর মধ্যে একটা ফোন আসলো, ফোন এসে ফোনটাতে এমন ভাবে বলতেছে যে আপনার না 20 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল প্রার্থীকে, ওটা তো দেবেন, আমাকেও কিছু দিতে হবে কিন্তু। তো উনি বলছেন যে আপনি জানেন আমিও বিএনপি করি, আপনিও বিএনপি করেন, আমি কেন টাকা দেব? আমি স্বেচ্ছায়, আমি ভালোবেসে যদি কিছু দিই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আমাকে এভাবে বলতে পারেন, আমি টাকাই দেবো না, জান আপনি আমার জেলখানা নেবেন, নেন, দিয়ে রাগে উনি মোবাইলটা কেটে দিল। এটাই হলো প্রকৃত অবস্থা ভাই। এইভাবে একটা দুইটা ঘটনা হতো আমাদের চোখের সামনে ঘটে, নীরবে হাজার হাজার ঘটনা এই ঠাকুরগাঁর প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাচ্ছে ব্যবসায়ীদের জীবনে। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, তাই না? আমি সনাতন ধর্মের এক বাসায় গেছি, এক ব্যবসায়ী বললো, ভাই আমি তো রাজনীতি করি না, আমি কোনো নেতাও না, কর্মীও না, হ্যাঁ আমি ভোটটা দেই, এটা জানেও না যে ভোটটা দেই একটা জায়গায়। এই ভোট দেওয়ার অপরাধে আমার লক্ষ লক্ষ টাকার মালামাল সব মুহূর্তের মধ্যে লুটপাট করে নিয়ে চলে গেল চোখের সামনে। একজন সনাতনী ধর্মের বোন, তিনি বলছেন যে আমার চোখের সামনে আমার বাড়ি থেকে আমার দুটো গরু বের করে নিয়ে চলে গেল, আমার চোখের সামনে আমার পোষা খাসিটা নিয়ে চলে গেল, আমার স্বর্ণ গহনাগুলো নিয়ে চলে গেল, আমার মেয়ের জন্য আমি কত কষ্ট করে এগুলো বানিয়ে রাখছিলাম, আমার মেয়েকে বিয়ে দেব, স্বর্ণ গহনাগুলো সব নিয়ে গেল, টাকা পয়সা যাচ্ছিল সব লুটপাট গেল, ফ্রিজটাও নিয়ে চলে গেল, যেন এমন মনে হচ্ছে যে পারলে ফ্যানটাও খুলে নিয়ে চলে যাবে। কিছু কিছু জায়গায় এমন একটা বাসায় গেলাম, আমার স্যার হন, উনি কেঁদে কেঁদে বলতে বলতে কেঁদে ফেললেন, একজন মুরব্বী মানুষ কেঁদে ফেললেন, বললেন যে ভাই যা নিতে পেরেছে নিয়েছে, আর বাকিগুলো সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। এইভাবেই এই 1.5 বছর এই একটা দল দ্বারা মানুষ নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নীরবে চাঁদাবাজির শিকার হয়েছে। কি ভাই ঠিক বলেছি? ক্ষমতায় আসেইনি ভাই, তার আগেই যদি এই অবস্থা হয়, ক্ষমতা আসার পরে যখন পাওয়ার আসবে তখন তো ধরাকে সরা জ্ঞান করবে, তারা সব মনে করে সবই আমার, যেখান থেকে খুশি সেখান থেকে আমি নেবো, ইচ্ছা মতো খাবো দাবো ফুর্তি করব, সবাই তার দাসের মতো করে থাকবে, তার অনুভূত থাকবে, এরকম অবস্থা করবে না? সুতরাং এজন্যই মানুষ তাদের কাছ থেকে বাঁচতে চায়, মুক্তি পেতে চায়। এই মুক্তির জন্য এবার আমি তো মনে করি দাঁড়িপাল্লা জামাত ইসলামের কয়েকজন লোক আছে এই ঠাকুরগাঁয়, এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতেছে এই ঠাকুরগাঁর সাধারণ মানুষ, এই ঠাকুরগাঁর সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, শিক্ষকরা। একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক তাকে সেখানে সভাপতি হতে হবে, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, তাকে সভাপতির পদ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। কেন? ওই যে নিয়োগ বাণিজ্য করবে, আবার লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করবে, সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতে হবে। এতটাই ক্ষুধার্ত, 16 বছর খাইতে পায়নি,
ক্ষুধার জ্বালা এমন যে যা পায় সব গিলে খাওয়ার চেষ্টা করে। এই জন্যই এবার বাঁচতে হবে, মুক্তি চাই, বাঁচতে চাই, নিরাপদ থাকতে চাই, এদের থেকে এই ঠাকুরগাঁকে উদ্ধার করতে চাই। আমি আপনাদের পাশে আছি ভাই, ইনশাআল্লাহ। আমি ব্যবসায়ীদের সাথে আছি, ব্যবসায়ীদের যে কোনো বিপদ মুসিবতে আমি ব্যবসায়ীদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শুধু ডাকবেন, যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে ডাকবেন, আমাকে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। আমি চাই এই ঠাকুরগাঁকে মুক্ত করে দিতে। ঠাকুরগাঁ সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, কারো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুখ বন্ধ রাখবে, এটা যেন না হয়। আপনারা রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের ঠাকুরগাঁ উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমা, খুবই অবহেলিত এলাকার মানুষ। মাঝে মাঝে ট্রেনে উঠলে মনে হয় যে কতটা অবহেলিত আমরা। আমাদেরকে অবহেলার চূড়ান্ত জায়গায় রাখা হয়েছে। যখন সিলেটের ওইদিকে ট্রেনে উঠি, চিটাগং মুখী ট্রেনে উঠি, আর যখন রাজশাহী মুখী ট্রেনে উঠি, আর যখন আমি ঠাকুরগাঁ মুখী ট্রেনে উঠি, তখন বিরাট এক পার্থক্য লক্ষ্য করি যে কতটা অবহেলিত আমরা, ওখানে বোঝা যায়। ওই রুটে যে ট্রেনগুলো চলে না অকেজো, ওই ট্রেনগুলো কোন রকম করে আমাদের এই রুটে দিয়ে দেয়, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না, এটা নিয়ে কোনো কাজ করে না। আমাদের বিমানবন্দরটা বন্ধ হয়ে আছে, বিমানবন্দর চালুর কোনো উদ্যোগ নাই। বিমান প্রতিমন্ত্রী ছিলেন, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, বিমান চালু করলেন না। এবার আবার তারাই বলতেছে বিমানবন্দর করবেন। তারা এতদিন করলেন না কেন ভাই? কি সমস্যা ছিল? মানে বুঝলামই না। মানে নির্বাচনটা তাদের কাছে দেখতেছে যে এখন ভোট নিতে হবে, সুতরাং এই কথাগুলো বলতে হবে। সাংবাদিকরা কতবার যে জিজ্ঞেস করেছে যে বিমানবন্দর সম্পর্কে, বলছে ঠাকুরগাঁ মানুষের জন্য বিমানবন্দর প্রয়োজন নেই। তাহলে এখন কেন বিমানবন্দর চালু করতে যাচ্ছেন আপনি? দেওয়ার সাহেব 1 বছর ধরে বিমানবন্দরের কথা বলতে বলতে মানুষের মুখে এটা এস্টাবলিশ করেছে, এবং অলরেডি সরকার 5টা বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে, তার মধ্যে ঠাকুরগাঁটাও আছে। বিমানবন্দর চালু হয়ে যাবে, এখানে যদি তার লস হয়ে যায়, এই লসের ভয়ে এখন তারাও দাবি দিচ্ছে। দেন, কোনো সমস্যা নেই, আরো আমার দাবিটা আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এখন থেকে 6 মাস আগ পর্যন্ত এই দলটার মুখে কোনোদিন ঠাকুরগাঁ একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল লাগবে এটা নিয়ে কথা শুনেছিলেন? এই যে মাঝখানে একটা চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, 1000 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের কথা আসছিল না ভাই? দিক আর না দিক, আমরা তো এটার জন্য আমরা চাইবো তো, আমরা চাইবো তো, চাওয়ার তো আমাদের অধিকার আছে। দিবে কি দিবেন এটা পরের বিষয়, আমাদের তো চাইতে হবে, আমাদের অধিকার আদায়ের জন্য কথা বলতে হবে। একজন বিএনপি নেতার মুখে কথা শুনছিলাম যে আমাদের এই হসপিটাল লাগবে? আমি এটা নিয়ে কাজ করেছি, মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে জোরপূর্বক দেখা করেছি। কথা শুনতে হবে, বসেন। স্মারকলিপি দিয়ে আসছি যে আমাদের এই ঠাকুরগাঁয় একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল আমার লাগবে 17 লক্ষ মানুষের জন্য। তারা আশ্বস্ত করেছে। আমাদের নেতারা বলতেও জানে না, আনতেও জানে না, আর নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি দেয়, খাইতে জানে। যা আছে তা বন্ধ করতে পারে ভাই। কিন্তু দেখেন, বাংলাদেশের চিনি কলগুলো ছিল না, ঠাকুরগাঁও একটা আছে সুগার মিল, তাই না? এই রংপুর বিভাগে 5টা ছিল, 4টাই বন্ধ হয়ে গেছে, একটা আছে শুধুমাত্র টিমুটুমু করে জ্বলছে। একটা সুগার মিল বন্ধ হওয়া শুধু বন্ধ নয়, হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান এটার সাথে জড়িত। এই প্রতিষ্ঠানটা আজকে মুখ থুবড়ে পড়ে আছে, কেউ এটা নিয়ে কথা বলে না। আমি গেছিলাম 3 মাস আগে, ঢুকলাম প্রতিষ্ঠানে, তারা অকপটে বললো যে ভাই, ওই যে আপনাদের একজন মন্ত্রী পাইছিলাম এক সময়, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন আমাদের সুগার মিলগুলো আমরা লাভের মুখ দেখেছিলাম, আর উনি শেষ, এরপর লস হতে হতে বন্ধ হইতে হইতে এখন অবস্থা, এটাও কোনোদিন বন্ধ হয়ে যাবে, বলবে যেটা অকেজ হয়ে যাবে, বন্ধ হোস না। মানে আমরা কোনো কিছু গড়তে পারি না, শুধু নষ্ট করতে পারি, বন্ধ করতে পারি আমরা। কথা বলে না। আমি কথা দিয়ে আসছি যে ভাই, দেখে গেলাম এই প্রতিষ্ঠানটাকে, এমনিতেই আমাদের কোনো কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই ঠাকুরগাঁয়,
এই একটা আছে, এটা আমরা বন্ধ হতে দেব না। এটাকে আবার নতুন করে কিভাবে উজ্জীবিত করা যায় তার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই প্রতিষ্ঠানটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। দেখেন ইপিজেড নাই, একটা জেলার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, ব্যবসাকে চাঙ্গা করার জন্য ইপিজেড কিন্তু খুবই দরকার। আমরা কত উৎপাদন করি তাই না, আমাদের কত, আমরা ভুট্টা উৎপাদন করি, গম উৎপাদন করি, আমাদের আলু প্রচুর পরিমাণে আলু হয় তাই না। একটা ইপিজেড হলে দেশের বাইরে রপ্তানির একটা বড় সুযোগ আমরা তৈরি করতে পারবো। ঠাকুরগাঁও হবে ব্যবসায়ের আঞ্চলিক হাব। ইপিজেড নিয়ে 6 মাস আগেও কেউ কথা বলেছে? আমি একমাত্র 1 বছর ধরে যখন স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, কারণ আমি দীর্ঘ সময় নিয়ে এগুলো নিয়ে কাজ করেছি। আমার ঠাকুরা কি লাগবে, কি সমস্যা, কোনটা হলে ঠাকুরা এগিয়ে যাবে চিহ্নিত করে আমি এগুলো নিয়ে, যখন এগুলো বলতে বলতে যখন আমি ঠাকুরগাঁও সকল মানুষের কানে পৌঁছে দিছি, সবাই জেনে গেছে জলবায়ু এটা নিয়ে আন্দোলন করছে, এটা এনি সার্ভে, এখন তারাও এটা বলছে। তো এতদিন কেন আপনার বিচারের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ সনাতন ধর্মের আমার ব্যবসায়ী ভাইরা আছেন, যে মিথ্যা প্রচারণা চালানো হয় আমাদের বিরুদ্ধে, ওই যে আগে বলেছি 1.5 বছরে এতটাই জুলুম করেছে সনাতন ধর্মের ভাইদের উপরে, এতটাই নির্যাতন করেছে, এতটাই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে, এতটাই লুটতরাজ করেছে তাদের পাশে। এখন তারা নিশ্চিত হয়ে গেছে এই সনাতন ধর্মের ভাইরা আর তাদেরকে ভোট দেবে না, এটা তারা কনফার্ম হয়ে গেছে। কেমনে ভোট দেবে ভাই, তারা জানে না আমরা কি করেছি, তারা নিজেরাই জানে তারা কি করেছে সনাতন ধর্মের ভাইদের সাথে, বোনদের সাথে। সুতরাং কোন মুখ নিয়ে তারা কথা বলবে আর কিভাবে তাদেরকে ভোট দিবে, তারা নিশ্চিত হয়েছে এই ভোটগুলো সব জামাত ইসলামের দিকে যাবে, দাঁড়িপাল্লায় যাবে। কারণ দাঁড়িপাল্লা এই 1.5 বছরে একটি কানাকড়িও কারো কাছে চাঁদা নেয়নি। এই কাজ আমরা কখনো করি না। আমরা বরঞ্চ সনাতন ধর্মের ভাইদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা বলেন তো, আমরা যদি সনাতন ধর্মের ভাইদেরকে বোনদেরকে যদি না ভালোবাসি, তাহলে তাদের মন্দিরগুলো কেন পাহারা দিলাম আমরা? আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে মহব্বত করি, আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমরা যখন ফিল করেছি কোন দুষ্কৃতিকারী কোন প্রবলেম করতে পারে, আপনারা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে নিরাপদের জন্য পূজা উদযাপন করতে পারেন, আমরা প্রশাসনের সহযোগিতা দিয়েছি, পাশাপাশি আমরা নিজেরাও পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা ক্ষমতায় গেলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে, নিরাপত্তা থাকবে, মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিনে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা স্পষ্ট করে বলছি, জামাত ইসলামী ক্ষমতায় গেলে আপনার মন্দির থাকবে, পূজা থাকবে, আমাদের বোনদের জন্য সিঁদুর পরবে, শাখা পরবে, তারা ধর্মীয় যত আচার অনুষ্ঠান আছে সব স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করবে, পাশাপাশি বসবাস করবো ভাই, সবাই সবারটা করবে, কেউ কারো বাধা দিতে পারবে না, সবার স্বাধীনতা থাকবে। আমি তো মনে করি ঠাকুরগাঁও নামক যে জেলাটা আছে আমাদের, এটা একটা ফুলের বাগান। এই বাগানের এক একটা ফুল হলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না, একটা বাগানে তো নানা ধরনের ফুল থাকে। এই বাগানের এক একটা ফুল হলো আমরা সবাই মিলে ওই বাগানের সৌন্দর্য বিস্তারের জন্য আমরা কাজ করব। ওই বাগানটাকে সুন্দর করার জন্য, আমরা সবাইকে আকৃষ্ট করার জন্য, সুগন্ধি ছড়ানোর জন্য কাজ করবো আমরা ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁওতে সবাই মিলে এমন সুগন্ধি ছড়াবো, এমন সৌন্দর্য ছড়িয়ে দেব, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসবে, দেখার জন্য আসবে ঠাকুরগাঁও এত কিভাবে সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ে উঠলো, এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ঠাকুরগাঁও কেমনে গড়ে উঠলো, এটা দেখার জন্য আসবে, এখান থেকে শিক্ষা নেবে তারা ইনশাআল্লাহ। তাই আসুন সনাতন ধর্মের ভাইরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি, আপনাদের দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ, কোনো ভয়ভীতির মধ্যে থাকবেন না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি জিতি আর হারি আর যাই হোক না কেন, আমি আপনাদের সাথে আছি। আপনাদের বিপদ মুসিবত, আপনাদের সুখে দুঃখের সাথী হলাম আমি আপনাদের ডাক্কা মাত্রই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমাদের ভাইরা তো আছেনই এই জগন্নাথপুর ইউনিয়নে, তারা তো থাকবেনই পাশে, আমাকে ডাকা মাত্র আমাকেও পাবেন আপনাদের পাশে ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাবেন না, ভয় পাবেন না, অরিট হবেন না, শঙ্কিত হবেন না, সাহসী হন। আমি মনে করি ওই যে আমরা একটা কথা বলি যে সাহসের সাথে
একদিন বেঁচে থাকার চাই, মানে ওই যে বিড়ালের মতো 50 বছর 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকাটা অনেক মর্যাদা। আপনি বাঁচবেন, সাহসিকতার সাথে বাঁচবেন, সিংহের মতো বাঁচবেন। তো ওই মহিলাটা বলতেছে, ওই সনাতন ধর্ম বোনটা বলতেছে, আমি তারা জবাব দিছি, আসো আমি থাকবো, আর কারো লাগবে না, আমি একা তোমার মোকাবেলা করবো। তোমার কত বড় বুকের পাটা, আমার কাজ চালাই দিতে আসো, যে হাত দিয়ে তুমি চালিয়ে আসবা ওই হাত আগে পুরো সরকার করে দেবো, তারপর আমি আমার গ্রামে তোমার ঢুকতে দেবো। এরকম সাহসী হবেন, প্রতিবাদী হবেন, দেখবেন সবাই লেজ গুটাইয়া পালায় যাবে। আর যদি নরম সরম হয়ে যান, সবাই এসে মাথার উপরে নাচবে, মাথার উপরে কাউকে নাচতে দেবেন না। সম্মানের সাথে বাঁচবেন, মর্যাদার সাথে বাঁচবেন, সাহসিকতার সাথে বাঁচবেন ইনশাআল্লাহ। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। দাড়িপাল্লা প্রতীক বিজয় হোক। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের প্রতি আবারও আদাব জানাচ্ছি। বলুন।